নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। শ্রীভূমির একখানি বৃহৎ সরকারি হাসপাতালে জেলা প্রশাসনের বুলডোজার। দক্ষিণ করিমগঞ্জ রঘুটুক এলাকায় স্থিত সরকারি হাসপাতালে উচ্ছেদ চলে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে। শ্রীভূমির একখানি বৃহৎ সরকারি হাসপাতালে জেলা প্রশাসনের বুলডোজার। দক্ষিণ করিমগঞ্জ রঘুটুক এলাকায় স্থিত সরকারি হাসপাতাল উচ্ছেদ চলে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে। আজ থেকে 10 বছর পূর্বে হাসপাতালের ভেতরে কিছু মাটি রয়েছে বলে আদালতের শরণাপন্ন হয়েছিল এক ব্যক্তি। বিধায়ক সিদ্দিক আহমেদের বিরুদ্ধে মাটি বেদখল করা সরকারি হাসপাতাল নির্মাণ করার অভিযোগ উত্থাপিত হয়। 3 সপ্তাহ পূর্বে আদালতের নির্দেশে হাসপাতাল উচ্ছেদ করতে গেলে সিদ্দিকের গুন্ডা বাহিনী বাধা প্রদান করে এমনটা অভিযোগ ছিল। খানিকটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। রবিবার ফের প্রশাসনের উপস্থিতিতে হাসপাতালে বুলডোজার চালানো হয়। রণসজ্জায় সজ্জিত ছিল বিশাল পুলিশ বাহিনী। মাটি যিটো এই হস্পিটেলৰ মাটিটো আমাৰ মানে উত্তৰাধিকাৰী আগতে আমাৰ গ্ৰেণ্ডফাদাৰ আমাৰ ফাদাৰ চবেই মিলি প্ৰায় 5.5 বিঘা মাটি এই হস্পিটেলৰ কাৰণে দান কৰিছিল। আৰু হাইস্কুল আজি হস্পিটেলৰ এই হস্পিটেলটো পুৰা ফাষ্ট এৰিয়াটো চৰাইদেউী ডেভেলপমেণ্ট লখিমপুৰলৈকে প্ৰায় 20 কিলোমিটাৰ ছাৰাউণ্ডিং এৰিয়াৰ মাজত দ্বিতীয় কোনো হস্পিটেল নাই। তো এই হস্পিটেলত প্ৰায় পেচেণ্টৰ সংখ্যা 2 পৰা 250 ডেইলি ইয়াত ভাল হস্পিটেলটো চলি আছে। যি মানুহে এই হস্পিটেলৰ মাটিটো ক্লেইম কৰিছে তেওঁলোকৰ একচুৱেলি মাটিটো হস্পিটেলত নহয়, এইটো মানে ৰাস্তাৰ ওপৰতে হয়। তেওঁলোকে মানে মাটিৰ কম্পেনচেশ্যনো লৈছে আৰু আজি হয়তো তেওঁলোকে এক্সপাৰ্টি ৰায় লৈছে, আমি গমেই নাপাওঁ তেওঁলোকে যে কেছ কৰিছে। কেছ কৰিলে আমিতো কণ্টেষ্ট কৰিলোঁ হয় আৰু তেওঁলোকে কণ্ট্ৰেক্টাৰৰ ওপৰত কেছ কৰিছে, তেওঁলোকে তেতিয়া হাৰিছে। কিন্তু যেতিয়া এপিল কৰি তেওঁলোকে এক্সপাৰ্টি ৰায় কৰিছে এটা আমি গমেই নাপাওঁ। তো আজি আমাৰ চবৰ মনত একটা আঘাত লাগিছে এই অঞ্চলৰ মানুহৰ, কাৰণ এই অঞ্চলৰ হিন্দু মুছলিম ইয়াত ট্ৰাইবেল মানুহ আছে, সব মানুহ ইয়াত উপস্থিত হয়। গতিকে এনেকুৱা এটা হস্পিটেল আৰু ইমান ভাল মানে কাম কৰি আছে যে তেওঁলোকে এটা পাৰ্ট আমাৰ মটৰ গেজটো গৈছে, আমাৰ বাউণ্ডাৰী ৱালৰ একটা পাৰ্ট গৈছে। গতিকে ইয়াৰ কাৰণে আমি অত্যন্ত দুঃখিত এবং মৰ্মাহত। আমি আগামী দিনত আমি কোৰ্টৰ ৰায় মানিছোঁ। কোৰ্টে যিটো ৰায় দিছে, কাৰণ আমি এপিল কৰাৰ টাইম নাই, আজিলৈকে কোৰ্ট বন্ধ আছে, হাইকোৰ্ট বন্ধ আছে। গতিকে অহাকালি আমি ইয়াৰ এপিলৰ আমি ব্যৱস্থা কৰিম। নিরাপত্তাহীনতায় পথচারীরা, কেননা ছিনতাইবাজদের তাণ্ডব। সন্ধ্যা হলে রাজপথে সক্রিয় জন্য ছিনতাইবাজরা। ফের শ্রীভূমি শহরে ছিনতাইবাজদের খপ্পরে এক মহিলা। নিরাপত্তাহীনতায় পথচারীরা, কেননা ছিনতাইবাজদের তাণ্ডব।
সন্ধ্যা হলে রাজপথে সক্রিয় যেন ছিনতাইবাজরা। ফের শ্রীভূমি শহরে ছিনতাইবাজদের খপ্পরে এক মহিলা। শনিবার সন্ধ্যার সময় মহিলার ব্যাগ ছিনতাই করেন ছিনতাইবাজরা। ঘটনা মতে শহরের ব্যাবিল্যান্ড স্কুলের পথে ওনার আত্মীয়ের ঘর থেকে বেরিয়ে আসার সময় দুজন যুবক একটি বাইক করে এসে মহিলার ব্যাগ কেড়ে নেয়। মহিলার ব্যাগে ছিল 700 টাকা, ঘরের চাবি সহ মোবাইল। পরবর্তীতে সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী মহিলা বাণীবালা দে। এদিকে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে সবকিছু খতিয়ে দেখে অভিযান চালালে অন্য এলাকা থেকে ছিনতাই হওয়া মহিলার মোবাইল উদ্ধার করতে সক্ষম হলেও যুবক দুজনের সংসূত্র বের করতে সম্ভবপর হয়নি। তবে তাদের বের করতে পুলিশ জাল পেতে রেখেছে। সন্ধ্যার সময় এভাবে ছিনতাইবাজদের খপ্পরে পড়তে হয় তাহলে পথচারীদের মধ্যে আতঙ্কময় বিরাজ করছে তা নির্দ্বিধায় বলা যায়। সুজনদার বাসা 2-3 বাসা পরে আমার বোনের বাসা। আমি বোনের বাসা গেছি, তারা পাইছি না পাইয়া আমি কইলাম মালিকের আছি কয়টা দিদি তারা বাসাত না কই গেছে ঘর তালা আমি না যাই গিয়া বাসা কইয়া আমি হাঁটি হাঁটি আইতে সুজনদার বাসার সামনে আইতেও ব্যাগটা টান মেরে 2টা ছেলে বাইকের মধ্যে আসিল, টান মেরে লইয়া গেছে। টাকাও কা আছিল বেগ 700 টাকা আছিল, ওইটা মোবাইলের ভিতরে আছিল, মোবাইলটা তখন পাইলাম, টাকা তো পাইছি না। আর চাবি চশমা বেগের ভিতরে। আমি চিনুন নিছিল টাকা না না আমি চিনবো কেমনে রে, এই যে গেছে গিয়া তারা পিছই আমি দৌড়াইছি পর্যন্ত শুরু অনুমানিক কয়টার সময়? 7:30টা। কোন জায়গা? বেবিল্যান্ডের গল্লি। কি নাম আপনার? আমার নাম রানীবালা দে। ঠিক আছে। এবার নিশি কুটুম্বরা তাদের চুরির তরিকা খানিকটা বদলে দেন। বাসভবন বাণিজ্যিক প্রতিষ্ঠান ছেড়ে এবার তারা নজর দিল হাসপাতালের দিকে। শ্রীভূমির অসাময়িক হাসপাতালের তাণ্ডব এবার নিশি কুটুম্বদের। এবার নিশি কুটুম্বরা তাদের চুরির তরিকা খানিকটা বদলে দেন। বাসভবন বাণিজ্যিক প্রতিষ্ঠান ছেড়ে এবার তারা নজর দিল হাসপাতালের দিকে। শ্রীভূমির অসাময়িক হাসপাতালে তাণ্ডব এবার নিশি কুটুম্বদের। এসি মেশিনের বাহিরে থাকা কপারের তার হাতিয়ে এনে তারা এতে বিকল হয়ে যায় প্রত্যেকটি এসি মেশিন বিকল হয়ে যাওয়ায় সোনোগ্রাফি ও এক্সরে কোটার স্বাস্থ্য পরিষেবা চলছে এসি বিহীন। অতিরিক্ত গরমে সোনোগ্রাফি মেশিনের সফটওয়্যার নষ্ট হয়ে যাওয়ায় রোগীরা ভোগান্তির মুখে। এদিকে রোগীদের অবস্থা বেগতিক হলেও নেই কোনো পদক্ষেপ জেলা প্রশাসনের। এদিকে চিকিৎসা সেবার অধ্যক্ষ ডক্টর লিপি দেব বলেন, চিকিৎসা সেবার বাইরে থাকে এসি মেশিনের কপারের তার নিশি কুটুম্বরা কেটে নিয়ে যাওয়ায় প্রত্যেকটি এসি বিকল হয়ে পড়ে। ঘটনা নিয়ে সদর থানায় মামলা দায়ের করলেও পুলিশ নিশি কুটুম্বদের পাকড়াও করতে ব্যর্থ হয়। অন্যদিকে চিকিৎসালয়ের সোনোগ্রাফি তথা এক্সরে কোটার দায়িত্বে থাকা টেকনিশিয়ান উল্লেখ করেন, এসি ছাড়া সোনোগ্রাফি করতে তো মেশিন খারাপ হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত 3টা মেশিনের সফটওয়্যার নষ্ট হয়ে গেছে। রুগীদের তো বিরাট অসুবিধা। ওনারা তো ওনাদের অস্বস্তি লাগে, গরম লাগে, মেশিন থেকে হিট জেনারেট হয়। এসি না থাকার কারণে অ্যাকচুয়ালি প্রায়ই প্রবলেম হয়। অ্যাকচুয়ালি খাস করে আমার মেশিনের প্রবলেম বেশি হয়। এসিটা নাই হওয়ার কারণে মেশিন প্রায় সময় হিট হয়ে যায়। মেশিন হিট হয়ে গেলে প্রায় আমরা এক্সট্রা বন্ধ রাখতে লাগে, তখন পেশেন্টই আমরা লগে প্রায় ঝগড়া করে, তখন আমরা বাধ্য হয়ে এক্সট্রা করতে লাগে। কিন্তু এইরকম এসি না থাকলে মেশিন ডাউন মারি দেয়। এই এসির কারণে এতিয়া এটা কি কম, এতিয়া এচিৰ পিছফালে আউটডোৰৰ লগতে যে কপাৰ পাইপবিলাক থাকে সেইবিলাক চুৰ হৈ থাকে। আমাৰ ইয়াতে পিছফালে যিবিলাক আছে, য'ত আমাৰ CC কেমেৰা ফিট হোৱা নহয়, সৰ্বত্ৰ CC কেমেৰা ফিট কৰিব নোৱাৰোঁ, তাতে তাৰ পৰা এই কপাৰ পাইপবিলাক কাটি লৈ যায় কোনোবা। আমি FIR কৰিছোঁ, পুলিচেও FIR লৈছে, কিন্তু বিশ্বকাৰী ধৰা নাযায়। মাজতে আমি আমাৰ চেণ্ট্ৰেলাইজ এচি এনেকুৱা চুৰ হোৱাৰ কাৰণে আমি
ধৰিব পাৰিছিলোঁ, কিন্তু মানুহ ধৰিব পৰা নাই যে তাতে বহি সিহঁতে পাইপ কাটি আছে। পলালে, কিন্তু সেইকাৰণে ভিতৰৰ পৰা কৰিব নোৱাৰে, কিন্তু আউটডোৰৰ পৰা সিহঁতে এই কামবিলাক কৰি থাকে। এইটো আমাৰ চহৰত আজিকালি দেখা গৈছে, বিভিন্ন মলত আৰু বিভিন্ন দোকানতো এনেকুৱা এচি আউটডোৰ পাইপবিলাক চুৰ হৈ আছে। চিকিউৰিটি টিমক আমি সেইকাৰণে যেতিয়া প্ৰশ্ন কৰি থাকোঁ, সিহঁতে ৰাউণ্ড মাৰি থাকে, কিন্তু সিহঁতৰ ৰাউণ্ডৰ ওচৰতে সিহঁতে কৈ আছে যে সিহঁতে ধৰিব পৰা নাই। সেইকাৰণে আমি আমাৰ বৰ্তমানে চিকিউৰিটি টিম আৰু নানান আৰু প্ৰশ্ন আছে, তাৰ কাৰণে চিকিউৰিটি টিম আমি চেঞ্জ কৰিব ডিচিশ্যন লৈছোঁ এবং আমি বেলেগ চিকিউৰিটি টিম আনি যাতে এইবিলাক কাম বন্ধ হয় আৰু পৰা পাহাৰ দেওয়া যায়। আমি CCTV প্ৰকল্প কৰিছোঁ, এৰাউণ্ড 10টা হ'ব। নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা আসাম রাজ্যিক কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ পাতারকান্দিতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আজ পাতারকান্দির ভুবনেশ্বর মিশন অ্যান্ড ইন্টারন্যাশনাল কালচারাল সেন্টারের নবগঠিত নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা সাহিত্য পরিষদ ও সংস্কৃতির পরিষদের আসাম রাজ্যিক কমিটির পদাধিকারীদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হলো। নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা আসাম রাজ্যিক কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ পাতারকান্দিতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আজ পাতারকান্দি ভুবনেশ্বর মিশন অ্যান্ড ইন্টারন্যাশনাল কালচারাল সেন্টারে নবগঠিত নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা সাহিত্য পরিষদ ও সংস্কৃতি পরিষদের আসাম রাজ্যিক কমিটির পদাধিকারীদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হলো। আজ প্রথমেই মহাসভার পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কেন্দ্রীয় কমিটির সভাপতি রামকৃষ্ণ সিনহা। পরবর্তীতে ভুবনেশ্বর সাধু ঠাকুরের শ্রীচরণে পুষ্পার্ঘ অর্পণ ও শহীদ বেদিতে মাল্যদান করে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের মূল পর্ব। মহাসভা কেন্দ্রীয় কমিটির সভাপতি রামকৃষ্ণ সিনহার পৌরোহিত্যে অনুষ্ঠানে প্রথমে প্রধান অতিথি ও সম্মানিত অতিথিদের মঞ্চে আমন্ত্রিত করে বিষ্ণুপ্রিয়া মণিপুরী শাস্ত্রীয় নীতিমতে লে চন্দন দিয়ে অভ্যর্থনা জানিয়ে মণিপুরী গামছা দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। পরবর্তীতে নবগঠিত কমিটির পদাধিকারীদের একে একে শপথ বাক্য পাঠ করানো হয়। প্রথমেই মহাসভা আসাম রাজ্যিক কমিটির সভাপতি তরুণ সিনহাকে শপথ বাক্য পাঠ করান মহাসভার কেন্দ্রীয় কমিটির সভাপতি রামকৃষ্ণ সিনহা। পরবর্তীতে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা সাহিত্য পরিষদ এবং সংস্কৃতি পরিষদের নবগঠিত কমিটির প্রত্যেক পদাধিকারীদের শপথ বাক্য পাঠ করান আসাম ও ত্রিপুরা রাজ্যের মহাসভার রাজ্যিক কমিটির সভাপতি তরুণ সিনহা ও প্রশান্ত সিনহা। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে শুরু হয় নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠান। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় থেকে বিজয়ী হওয়া বরাক উপত্যকার 3 জেলার প্রত্যেক পঞ্চায়েত প্রতিনিধিদেরকে আজ মহাসভার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় পাতারকান্দিতে। সংবর্ধনা শেষে শুরু হয় আলোচনা পর্ব। এতে বিভিন্ন বক্তারা নিজ বক্তব্য তুলে ধরেন। শপথ নিয়েছি। এই শপথ সমারোহতে প্রথম আপনাদের শপথ গ্রহণ করা আমাদের কেন্দ্রীয় সভাপতি রামকৃষ্ণ সিংহ এবং আরও কেন্দ্রীয় কমিটি বিশেষকৈ বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী এটা জনগোষ্ঠী অসমৰ ভিতৰত বিভিন্ন জিলাত বসবাসকাৰী এখন জনজাতি। আমাৰ অসমৰ ভিতৰত আপাৰ আসামলৈ লোৱাৰ আসাম মিডিল আসাম বৰাকভেলীত আমাৰ বিশেষকৈ আমাৰ জনগোষ্ঠীটো বসবাস কৰে। নাই আমি অসম চৰকাৰক আৰু কেন্দ্ৰীয় চৰকাৰক আমি বিভিন্ন দাবী দাবা আগতে আমি কৰিছিলোঁ। আমি বিশেষকৈ আজিৰ এই অধিৱেশনত আজি এই মহলত আমি এটাই উত্থাপন কৰিম, বিশেষকৈ আমাৰ 2026 আগত আমাৰ চেণ্ট্ৰেল অফিচ যিটো আছে আমি এইটো অফিচত পূৰণ কৰিব লাগে। প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের বিরুদ্ধে খড়গহস্ত হলেন বিজেপি নেতা
ইকবাল হোসেনের সমর্থকরা। গান্ধাই সংলগ্ন এলাকায় রবিবার বিজেপি নেতা ইকবাল সমর্থকরা বিধায়ক সিদ্দিক আহমেদের বিরুদ্ধে মুর্দাবাদ ধ্বনি দিয়ে সরগরম করে দেন। প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের বিরুদ্ধে খড়গহস্ত হলেন বিজেপি নেতা ইকবাল হোসেনের সমর্থকরা। গান্ধাই সংলগ্ন এলাকায় রবিবার বিজেপি নেতা ইকবাল সমর্থকরা বিধায়ক সিদ্দিক আহমেদের বিরুদ্ধে মুর্দাবাদ ধ্বনি দিয়ে সরগরম করে দেন। পাশাপাশি ইকবাল হোসেন জিন্দাবাদ, কৃষ্ণেন্দু পাল জিন্দাবাদ স্লোগান দিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেন। পরবর্তীতে মিডিয়ার সামনে ইকবাল সমর্থকরা উল্লেখ করেন, কর্মঠ একজন বিজেপি নেতার বিরুদ্ধাচরণ করে যেভাবে কুরুচিকর মন্তব্য করেন তাতে তারা কোনোভাবে মেনে নিতে পারছেন না। দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নের স্বার্থে ইকবাল হোসেন যেভাবে কাজকর্ম করে যাচ্ছেন তাতে জনগণ ওনার উপর অত্যধিক সন্তুষ্ট। এভাবে জনপ্রিয়তা লাভ করায় ঈর্ষান্বিত হয়ে বিধায়ক সিদ্দিক আহমেদ বিজেপি নেতা ইকবাল হোসেনের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে যাচ্ছেন বলে সবাই এক বাক্যে উল্লেখ করেন। যদি বিধায়ক সিদ্দিক আহমেদ কুরুচিকর মন্তব্য থেকে বিরত না থাকেন তাহলে আগামী দিনে বিধায়কের বিরুদ্ধে আন্দোলনে নামতে পিছুপা হবেন না সাফ জানিয়ে দেন ইকবাল সমর্থকরা। একটা নিউজ লাইভে দেখেছি আমাদের বর্তমান বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমদ মহাশয়ে আমাদের ইকবাল হোসেন ভাইয়ের বিরুদ্ধে একটা অশালীন মন্তব্য করেছেন। এই মন্তব্যগুলা একজন এসিএস অফিসারের পিতার বিরুদ্ধে এই ধরনের কুরুচি মন্তব্য করা একজন প্রাক্তন মন্ত্রী হিসাবে এটা গ্রহণযোগ্য নয়। এই জন্য ওনার মন্তব্যের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি। ভবিষ্যতে ইকবাল হোসেনের মতো একজন সমাজসেবক মানুষকে আমরা বিধায়ক হিসাবে 2026 নির্বাচন করে ওনাকে আমরা বিধায়ক হিসাবে দেখতে চাই। আর উনি যে মন্তব্য করেছেন প্রাক্তন মন্ত্রী হয়ে একজন এমএলএ হয়ে বর্তমান এমএলএ হয়ে ওনার মুখ থেকে এই ধরনের অশালীন মন্তব্য শোনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আর বর্তমান আমাদের দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির প্রত্যেক জনসাধারণের অন্তরের স্নেহ ভালোবাসা যার সঙ্গে আছে উনি হলেন একমাত্র ইকবাল হোসেন। শ্রীভূমির পৌরসভার পক্ষপাতিত্বমূলক উচ্ছেদ, এই অভিযোগ মিডিয়ার নয়, অভিযোগ উত্থাপন করলেন সচেতন মহল। শহরের যানজট সমস্যার নিরসনে কেবলই ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ, অথচ শহরের এওসি পয়েন্ট সংলগ্ন বিশাল মেগামার্ট দীর্ঘদিন থেকে নো পার্কিং এলাকায় পার্কিং করে তাদের ব্যবসা চালিয়ে আসছে। শ্রীভূমি পৌরসভার পক্ষপাতিত্বমূলক উচ্ছেদ, এই অভিযোগ মিডিয়ার নয়, অভিযোগ উত্থাপন করলেন সচেতন মহল। শহরের যানজট সমস্যার নিরসনে কেবলই ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ, অথচ শহরের এওসি পয়েন্ট সংলগ্ন বিশাল মেগামার্ট দীর্ঘদিন থেকে নো পার্কিং এলাকায় পার্কিং করে তাদের ব্যবসা চালিয়ে আসছে। তাদের দিকে আঙুল তুলতে নেই সাহস পৌরসভা বা জেলা প্রশাসনের। পৌরসভার এ ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করে অসম রাজ্যিক এনএসইউআই এর সাধারণ সম্পাদক শুভজিৎ চক্রবর্তী সরাসরি বলেন, বিশাল মেগামার্ট কর্তৃপক্ষের সঙ্গে শ্রীভূমি পৌরসভার গোপন বোঝাবুঝি রয়েছে, হয়তো বোধহয় না হলে অবৈধ পার্কিং এলাকায় তাদের ব্যবসা বাণিজ্য তা উচ্ছেদ করতে কেন ব্যবস্থা গ্রহণ করা হয় না। দিন আনে দিন খায় যারা, তাদের বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। হয়তো ক্ষুদ্র ব্যবসায়ীরা সারাদিনে 100 টাকা অর্জন করে পরিবারদের মুখে খাদ্য তুলে দিচ্ছে, তাদের শুধু উচ্ছেদ করে বাহবা কুড়িয়ে নেওয়ার চেষ্টা। রাজ্যের বিচক্ষণ মুখ্যমন্ত্রী তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ কামনা করেন শুভজিৎ। বহুদিন আগে দেওয়া হয়ে গেছে, কিন্তু তেওঁলোকে নিজে খন্ডা নাছিল। সেইকাৰণে আমাৰ বহুতৰ অৰ্ডাৰ আছে, বোৰ্ডৰ অৰ্ডাৰ আছে, গতিকে আমি আজি উচ্ছেদ অভিযান কৰিবলৈ নটিচ দি আছে, চাইন বোৰ্ডো ল'ব আছে। আমি ট্ৰেফিক ইনচাৰ্জৰ লগত কথা পাতিম যাতে ইয়াতে এই পাৰ্কিংটো উঠাব লাগে, আৰু যদি ফাইন ল'বলগীয়া হয় ফাইনটো ল'ব। যোৱা কেইদিনমান আগতে আমি দেখিছোঁ যে শ্ৰীভূমি পৌৰসভাই উচ্ছেদ অভিযান চলাইছিল, য'তে আমি দেখা পাইছোঁ চন্তৰ বাজাৰকে আৰম্ভ কৰি PWDলৈকে যিসকল ক্ষুদ্ৰ ব্যৱসায়ী আছে যিসকলক তেখেতলোকে উচ্ছেদ কৰিছে। আমি আপোনালোকৰ যোগেদি এটাই কথা ক'ব খোজোঁ
পৌৰসভাৰ নেতৃত্বক যে তেখেতে কি পক্ষপাতিত্ব উচ্ছেদ কৰি আছিল। আজি চাওক, যিসকল ক্ষুদ্ৰ ব্যৱসায়ী আছে সেইবিলাকৰ পেটত লাত মাৰিলে। কেলে মাৰিব পাৰিলে? কিয়নো তেখেতে মানে তেখেতৰ ল'ৰাৰ শক্তি নাই বুলি ডেইলি ৱেজেছ ইনকাম যিবিলাকৰ সেইবিলাকক আজি পেটত লাত মাৰিলে। লাজ নালাগে পৌৰসভাৰ। কিন্তু আমি যেতিয়া দেখা পাওঁ, তেতিয়া আমি য'তে থিয় হৈ আছোঁ, এয়া হৈছে বিশাল মেগামাৰ্টৰ ওচৰত। চাওক, ইয়াতে ন' পাৰ্কিং বোৰ্ড লগোৱা আছে। ন' পাৰ্কিং বোৰ্ড লগোৱাৰ পিছতো তাতে পাৰ্কিং আছে। এইখন কিন্তু আমি জানিব পাৰিব যে মিউনিচিপালিটিৰ জেগা, মিউনিচিপাল এৰিয়া। ওচৰতে চেয়াৰমেনৰ ঘৰ। তাতকৈ বেছি লাজৰ কথা হৈছে ওচৰতে চেয়াৰমেনৰ ঘৰ। চেয়াৰমেনৰ কি গাঁত নাই নেকি এইটোৰ ওপৰত একশ্যন ল'বৰ কাৰণে? খালি গৰীব মানুহৰ পেটত লাত মাৰা তেখেতে জানে। আৰু বিকাশৰ কথা কয়, সবকা সাথ সবকা বিকাশৰ কথা কয়, গৰীবৰ চৰকাৰৰ কথা কয়। যদি গৰীবৰ চৰকাৰ আছিলে, যদি গৰীবৰ চৰকাৰ হে বিজেপি, তেনেহ'লে গৰীব মানুহৰ পেটত কিয় লাত মাৰে? সেয়া উত্তৰটো চেয়াৰমেনৰ পৰা আমি বিচাৰিছোঁ। যদি গাৰ্ডছ আছে চেয়াৰমেনৰ, তেনেহ'লে চেয়াৰমেনে দিয়ক। আৰু যদি ক্ষমতা আছে, তেনেহ'লে যিসকল ডাঙৰ ব্যৱসায়ী আছে, আজিকালি যিসকলে ট্ৰেইনৰ ওপৰত বিল্ডিং নিৰ্মাণ কৰি আছে, ট্ৰেইন এনক্ৰ'চ কৰি পেলাই যিসকলে বিল্ডিং নিৰ্মাণ কৰি আছে, ক্ষমতা থাকিলে সিহঁতৰ ওপৰত একশ্যন লওক। ভাইচ চেয়াৰমেনৰ ঘৰৰ ওচৰত অবৈধ অটো ষ্টেণ্ড আছে, সেইটো লৈ মিউনিচিপালিটিয়ে একো মাত মাতিব নাপায়, সেইটো লৈ এক্সিকিউটিভ অফিচাৰে একো মাত মাতিব নাপায়। খাৰু পিন্ধি বহি থাকে তেতিয়ালৈকে। কিন্তু আমি দেখা পাওঁ, যেতিয়া গৰীবৰ ওপৰত কিবা উচ্ছেদ কৰিব লগা হয়, তেতিয়া কিন্তু মিউনিচিপালিটি 1 নম্বৰত থাকে। সেয়া আৰু বেছিদিন মানি লোৱা নহ'ব। 26 আহি আছে, 26ত একদম পুরা একদম নাইকিয়া হয়ে যাব অসমৰ পৰা বিজেপি, সেইটো আমি জানো। নিচে ছোট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কোটা 3 দিনের সফরে এসেছেন বরাক উপত্যকায়। বরাক উপত্যকার বিভিন্ন সরকারি প্রকল্প দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেছেন। রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কোটা 3 দিনের সফরে এসেছেন বরাক উপত্যকায়। বরাক উপত্যকার বিভিন্ন সরকারি প্রকল্প দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেছেন। স্টোরি ডিটেইলস: 5 গ্রামের 280 বিঘা জমিতে তৈরি হবে মাল্টি মডেল লজিস্টিক পার্ক। অন্যদিকে তিনি আজ গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরির এলাকায় গিয়ে পুরো কাজের তদারকি করেন।
চা শ্রমিকদের উন্নয়নের জন্য যেসব প্রকল্প সরকার ইতিমধ্যে চালু করেছেন তা সরজমিনে দেখতে নিজেই মাঠে নামেন। অন্যদিকে দীর্ঘদিন থেকে বাগান শ্রম আন্দোলন করে আসছিলেন চা গাছ মারিয়ে গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরি করতে দেবেন না, ফলে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সরকারকে। তাই আজ যখন মুখ্য সচিব সেই এলাকায় পরিদর্শন করতে যান, সেখানে যাকে যাকে পুলিশ, সিআরপিএফ এবং কমান্ডো মোতায়েন করে কাছাড়ের এসপি নমল মাহাতো বাগান শ্রমিকদের বক্তব্য, এখনো তাদের বাগানে কিসের ঘর তৈরি করা হচ্ছে তারা জানে না। সেই কারণেই ওনারা যখন মুখ্য সচিবের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন, তখন পুলিশ আপত্তি জানায় এবং ধাক্কা দিয়ে বের করে দেয় বলে অভিযোগ করেন বাগানের শ্রমিকরা। हुआ है, तो इसीलिए हम लोग देखने आए हैं क्या काम है क्या नहीं है। इस पर हमारा 4-5 डिपार्टमेंट का अलग अलग काम भी होना पड़ेगा। अभी काम कंप्लीट नहीं हुआ, इसीलिए लगता है कि अच्छा से नहीं हुआ। तो हम काम कंप्लीट होने के बाद अभी जो साइज़ आप खुद जाके अंदर देखा होगा, 4 रूम हैं और टॉयलेट है, पानी होगा, इलेक्ट्रिसिटी होगा। जो लेबर लाइन्स में जो फैसिलिटी है उससे बेटर करने के लिए हम लोग कोशिश कर रहे हैं। और 3 कट्टा का लैंड है, ये जो अभी बाकी है ना, जहाँ तक वहाँ तक पूरा उनका जगह है। आगे घर का सामने घर जितना है, घर से डबल जगह है, वो जगह भी उनको मिलेगा। सामने रास्ता आएगा, ट्रेन आएगा और इलेक्ट्रिसिटी और पानी आएगा। तो एक बार पूरा बन जाएगा तो तब उनको लगेगा कि कैसे बना। अभी पहले से अभी स्टार्टिंग में बोलने के लिए तो कुछ भी बोल सकते हैं, लेकिन हम लोग एक एक को अलॉटमेंट देंगे खुद का लैंड, तो खुद देके उसको पता चलेगा कि कैसे होगा। तो इसलिए हम देखने आए हैं, अभी सब बाकी डिपार्टमेंट लोग भी हैं, तो अभी इसको हम चिकना करने के लिए कोशिश करें। और कितना दिन लगेगा? हम तो अभी देखो सितंबर तक करने के लिए कोशिश कर रहे हैं, तो सितंबर तक लोग आ जाए इधर अपना घर संभाले। ये बात আসামের বিভিন্ন স্থানে রাজ্য সরকারের অমানবিক উচ্ছেদের বিরুদ্ধে সরব হয়ে উঠল এআইইউডিএফ। নিরীহ মানুষকে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করে হয়রানি করছে সরকার বলে অভিযোগ করছেন বিরোধীরা। আসামের বিভিন্ন স্থানে রাজ্য সরকারের অমানবিক উচ্ছেদের বিরুদ্ধে সরব হয়ে উঠল এআইইউডিএফ। নিরীহ মানুষকে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করে হয়রানি করছে সরকার বলে অভিযোগ করছেন বিরোধীরা। অসাংবিধানিক ও অমানবিক উচ্ছেদ বন্ধ করার দাবিতে সোমবার প্রতিবাদী কর্মসূচির ডাক দেয় সোনাই ইউডিএফ কমিটি। এতে সমর্থন করে এগিয়ে আসেন আসাম ওএসি ফ্যান্স ক্লাব ও সোনাই যুব সমাজ সংস্থার সদস্যরা। এদিন সকাল 10টা থেকে সোনাই সার্কেল অফিসের সম্মুখে 2 ঘন্টা অবস্থান ধর্মঘট করেন প্রতিবাদী জনতা। প্রতিবাদস্থলে উচ্ছেদ বন্ধ করার দাবি তুলে রাজ্য সরকার ও বিজেপির ভূমিকার করা সমালোচনা করেন বক্তারা। পরে অ্যাটাচ সার্কেল অফিসারের মাধ্যমে দাবি সম্বলিত স্মারকলিপি রাজ্যপালের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। অবিলম্বে উচ্ছেদিত মানুষকে পুনর্বাসন দেওয়ার দাবি তোলা হয়। এদিন প্রতিবাদ কর্মসূচি সভায় বক্তব্য রাখেন সোনাই ইউডিএফ কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর, জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর, আসাম ওএসি ফ্যান্স ক্লাবের সভাপতি বাপন রাজ বরবুইয়া, সজীব লস্কর, সোনাই পৌরসভার 3 ওয়ার্ড কমিশনার যথাক্রমে নূর আহমেদ বরবুইয়া, এসএম দিলওয়ার জাহান লস্কর, আনসারুল হক লস্কর, মৌলানা নাজির হোসেন মজুমদার, যুব সমাজের পক্ষে মেহবুব আলম লস্কর, জুনুবাবু লস্কর, হানিফ মজুমদার, আফসর চৌধুরী সহ অন্যান্যরা। উনি যে চেয়ারে বসেছেন, উনি শুধু একটি জাতি জনগোষ্ঠীর মুখ্যমন্ত্রী নয়, উনি আসাম রাজ্যের সর্বজাতি সর্বশ্রেণীর মানুষের মুখ্যমন্ত্রী। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সোনাই সমষ্টি আইডিএফ কমিটির ডাকে সোনাই চক্র বিষয়ের কার্যালয়ের সম্মুখে সকাল 10টা থেকে এখনো অবধি এক প্রতিবাদী কার্যসূচি আইডিএফ সমষ্টি কমিটির পক্ষ থেকে গ্রহণ করা হয়। এখানে আমরা আসামের বিভিন্ন প্রান্তে প্রান্তে
মানুষকে যেভাবে অমানবিকভাবে অসাংবিধানিকভাবে উচ্ছেদ কার্য অভিযান যাচ্ছে সরকার, তার প্রতিবাদ জানাতে আমরা এখানে বসেছি। আজকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিবাদ কার্যসূচি সম্পন্ন করেছি এবং আসামের মহামান্য রাজ্যপাল মহাশয়ের উদ্দেশ্যে সার্কেল অফিসারের হাত দিয়ে আমরা একটা স্মারকলিপি পাঠিয়ে দিয়েছি। আমাদের এখানে আজকের কার্যসূচি শেষ হয়েছে। আমরা এখানে আজকে যে আমরা কার্যসূচি হাতে নিয়েছিলাম সেটা শান্তিপূর্ণভাবে আমাদের সব কর্মকর্তা সফল করেছেন। আমাদেরকে এইটা সফল করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হয়েছে, স্থানীয় নাগরিক থেকে সহায়তা করা হয়েছে, সোনাই যুব সমাজ, ওয়েসি, ফ্রেন্ডস ক্লাব সবার সমর্থনে আমরা আজকে শান্তিপূর্ণভাবে এটা করতে পেরেছি। এতটুকুই বলে আমি ধন্যবাদ। মহিলার ফটো মোবাইলের মাধ্যমে লুকিয়ে তোলা জঘন্য কাণ্ডের খেসারত দিতে হলো এক ব্যক্তির। হাতে নাতে ধরে পুলিশের কাছে সমঝে দেওয়া হয় ধর্মনগরের বাসিন্দা আবিদুল ইসলামকে। মহিলার ফটো মোবাইলের মাধ্যমে লুকিয়ে তোলা জঘন্য কাণ্ডের খেসারত দিতে হলো এক ব্যক্তির। হাতে নাতে ধরে পুলিশের কাছে সমঝে দেওয়া হয় ধর্মনগরের বাসিন্দা আবিদুল ইসলামকে। জানা যায় আগরতলা শিলচর ট্রেনে বিপরীত সিটে বসা এক মহিলার ফটো মোবাইলের মাধ্যমে লুকিয়ে লুকিয়ে তুলছিলেন আবিদুল। ট্রেনের অন্যান্য যাত্রীদের খানিকটা সন্দেহ হলে তারা তাকে জিজ্ঞাসাবাদ করে কেন মহিলার ফটো লুকিয়ে তুলছিলেন। একবার আবিদুল বলেন আমি ফটো তুলিনি, আরেকবার বলেন ফটো সরিয়ে দিয়েছি। এক সুরে দুই কথা বলায় ওনার উপর আরো সন্দেহ বেড়ে যায়। এক সময় করিমগঞ্জ রেল স্টেশনে ট্রেন আসার পর পুলিশের হাতে সমঝে দেওয়া হয় আবিদুলকে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। হঠাৎ না কিতা বাতো হঠাৎ कैसे तुम्हारा फोटो उठ जाएगा किस उठा लेगा किता बातो তুমি হঠাৎ আমি 10 মিনিট ধরে তোমারে নোটিস করলাম এরপরে গিয়া আমি কনফার্ম করার পরে তোমারে দৌড়ছি আমি এ আসে দেখায়নি এর সাহস কত কনফার্ম হ্যাঁ জুম করে দেখেন ইয়াটা ফটোগুলা তারপরে কি আমি ম্যাডামরে জিগাইয়া এরপরে তারে দৌড়ছি মোবাইলটা তো মানে আপনি দেখছিলেন এটা আমি দেখছি আমি দৌড়ছি কিতা করাত আছেন মানে মেয়েটা বহুত আসলো ম্যাডামটা তখন মেয়েটার সাইডের দিকে হ্যাঁ বহুত আসলো একটু পরে আমি তারে দেখি আমার ডাউট সন্দেহ হয়েছে সন্দেহ হওয়ার পরে আমি তারে নোটিস করার লাগছি আমি 10 মিনিট ধরে নোটিস করছি এরপরে হে সিট চেঞ্জ করিয়া ম্যাডামের সামনে গিয়া বইল আর তারপরে দেখি মোবাইল বাড়ি করিয়া ফটো উঠার ভিডিও বানার আই থিঙ্ক ভিডিও বানাইছে মনে হয় আমি ভিডিও নোটিস করছি আমি ফটো দেখতেই আমি মানে তার মোবাইল থেকে হ্যাঁ ডিলিট করে দিয়েছে কিন্তু হে জানে না ডিলিট করে দেওয়ার পর থাকে ফটো আমি তার কাছে মোবাইল লইছি লইয়া আপনি ফটো নিছেন কেন তার ম্যাডামের না আমি ফটো নিছি না মোবাইলটা দিন আমি মোবাইল লইছি লোয়ার পরে দেখি হে মানে রিসাইকেল বিনে সব ফটো আছে এখনো अवेलेबल আছে তারপর আমি মোবাইলটা ধুপ বললাম তার কাছে ফটো উঠাইলাম স্যার আমি জানি না স্যার আমি ফটো লেট করে দিয়েছি স্যার টাইম মোবাইল বার করিয়া ক্যামেরা অন করিয়া ফটো তুলতে লাগে অটোমেটিক তো ফটো ওঠে না তুমি ক্যামেরা অন করিয়া ডিলেট তুমি জুম করিয়া দেখছো না আমি ইয়া সামনে আছে স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।